আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আজ বিকেল 4টায় সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই বৈঠক আহ্বান করেছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকারের সাথে আলোচনা শেষে জুলাই ঘোষণাপত্রের তারিখ দ্রুততম সময়ের মধ্যে ঘোষণার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। গেল রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। সরকারকে 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সময়সীমা বেঁধে দেওয়া হলেও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সব রাজনৈতিক দলের আচরণ ভালো হলে এর উদ্যোগ আরও ভালো হতো, আরও আগে হতো বলে মন্তব্য করেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। ঐক্যমত্যের ভিত্তিতে যেহেতু সবাই এক টেবিলে এসেছে, তাই দ্রুততম সময়ে ঘোষণাপত্র আসবে বলে আশাবাদ জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রোক্লেমেশন জারির দাবি জানিয়ে দেশ ও জনগোষ্ঠীর প্রতি তাদের কমিটমেন্ট রক্ষা করেছে। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রোক্লেমেশন জারির তারিখ ঘোষণা করুন। বর্তমান ছাত্র জনতা সরকার সে উদ্যোগটি নিয়েছে এবং তারা সেটাতে সফল হয়েছে এবং আগামীকালকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরা চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হোক। আমরা অলরেডি 31 তারিখ বলেছিলাম, 15 তারিখ গিয়েছে। যেহেতু সবাই এক টেবিলে এসেছে, আমরা আশা করি দ্রুতই এটা প্রকাশ হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে পরে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে 162টি অস্ত্রের খোঁজ মেলেনি এখনো। এছাড়া লাইসেন্স করা 125টি অস্ত্র জমা পড়েনি। এতে অস্ত্রগুলো বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের শঙ্কা তৈরি হয়েছে। তবে পুলিশ বলছে এ বিষয়ে তারা সতর্ক। অবৈধ অস্ত্র উদ্ধারে চলছে অভিযান। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জায়গার মতো চট্টগ্রামেও থানায় হামলা হয়, লুটপাট করা হয় অস্ত্র ও মালামাল। সরকার পতনের পর থানার কার্যক্রম স্বাভাবিক করতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে বারবার প্রশাসনের পক্ষ থেকে সেসব অস্ত্র ফেরত চাওয়া হলেও 162টি অস্ত্রের হদিস নেই। তবে অস্ত্র উদ্ধারে অভিযান দেয়া হচ্ছে বলে জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। 948টি বিভিন্ন ক্যাটাগরির অস্ত্র লুট হয়েছিল। তার মধ্যে এখন পর্যন্ত আমাদের 786টি অস্ত্র উদ্ধার হয়েছে। বিভিন্ন সময়ে আমরা যে বিভিন্ন গোয়েন্দার তথ্য পাচ্ছি, তার আলোকে আমরা অভিযান পরিচালনা করেছি। এই অস্ত্রগুলো যাতে কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে না যায়, সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি। আর এই অস্ত্র উদ্ধারের জন্য আমরা গোয়েন্দার তথ্যকে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। সেই সাথে যারা চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রধারী রয়েছে, তাদের ব্যাপারেও আমাদের অভিযান পরিচালিত হয়েছে। এই অস্ত্রগুলো উদ্ধার করতে যে আমাদের আরেকটা ভালো অ্যাচিভমেন্ট আছে, আমরা যে অবৈধ অস্ত্রধারী রয়েছে, যারা বেআইনিভাবে অস্ত্র ব্যবহার করে বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম করে বা সন্ত্রাসী কার্যক্রম করে, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের ব্যবহৃত অস্ত্রগুলোও কিন্তু আমরা উদ্ধার করেছি। সর্বোপরি আমরা সবসময় চেষ্টা করছি আমাদের যে লুট হয়ে যাওয়া অনুদ্ধারকৃত যে 162টি অস্ত্র রয়েছে, সেগুলো উদ্ধারের জন্য আমরা সবসময় তৎপর রয়েছি। পুলিশ জানায় 15 বছরের আওয়ামী লীগ আমলে বন্দরনগরী চট্টগ্রামে সাবেক এমপি মন্ত্রী সহ 842 জনের অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়। সরকার পতনের পর সেগুলো ফেরত চায় অন্তর্বর্তী প্রশাসন। তবে এখনও 125টি অস্ত্র জমা পড়েনি। সরকারি যে নির্দেশনা ছিল পট পরিবর্তনের পরে সকল বৈধ অস্ত্র, বৈধ লাইসেন্সধারী অস্ত্রগুলোকে থানাতে জমা দেওয়ার জন্য আমরা তারাকে ব্যবস্থা নিয়েছি। আমাদের সিএমপির যে থানাগুলো রয়েছে, সেখানে অনেক বৈধ অস্ত্র জমা হয়েছে, তবে এর বাইরেও বেশ কিছু অস্ত্র জমা দেয়নি। তো সরকারি ঘোষণা অনুযায়ী এবং আইন অনুযায়ী যারা এই সরকারি ঘোষণা প্রতিপালন করেনি, যারা এখন পর্যন্ত তাদের কাছে সেই অস্ত্র রেখে দিয়েছে, এটা এখন অবৈধ অস্ত্র হিসেবে পরিগণিত হচ্ছে। সুতরাং এই ধরনের অস্ত্র
যদিও সেটা বৈধ ছিল, এখন যেহেতু সরকারি ঘোষণা প্রতিপালন করে তারা অস্ত্রগুলো জমা দেয়নি, সেগুলোকে আমরা অবৈধ অস্ত্র হিসেবে চিহ্নিত করছি। এই ধরনের অস্ত্র যদি কারো কাছে পাওয়া যায়, অবশ্যই তাকে আমরা অবৈধ অস্ত্রধারী হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা রয়েছে সেটা আমরা নেব। লুট হওয়া অস্ত্র ও লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া অস্ত্র ছাড়াও জলদস্যুদের হাতে তাদের নিজেদের তৈরি বা ক্রয় করা বেশ কিছু অস্ত্র থাকার কথা জানিয়েছে পুলিশ। জনগণের জানমালের নিরাপত্তায় সব অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে, এমনটাই জানান এই কর্মকর্তা। আইনগত ব্যবস্থা সেটা আমরা নেব। সৈয়দ মাহমুদ, RTV। একদিকে নির্দিষ্ট পণ্যের উপর সরকারের দেওয়া করের বোঝা, অন্যদিকে ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি, সবকিছু মিলিয়ে নাভিশ্বাসে রয়েছে সাধারণ মানুষ। ক্রেতারা বলছে সবজি ছাড়া প্রতিটি পণ্যের দাম বেড়েছে। চাল ডাল হতে শুরু করে সব নিত্যপণ্যের দামই চড়া। সরকার দাম নিয়ন্ত্রণ না করে উল্টো শুল্ক কর বসিয়ে দেওয়ায় প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী বলে অভিযোগ ভোক্তাদের। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাড়তি দামের পেছনে সরকারের নজরদারির দুর্বলতাকে দায়ী করছে তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, জানাবেন চালের বাজারে আজকের কি পরিস্থিতি, আর এই যে সরকারের শুল্ক কর বসানো, এর কি প্রভাব বাজারে দেখতে পাচ্ছেন সেই বিষয়ে একটু তুলে ধরবেন। এর সাথে আপনি যেমনটি বলছিলেন যে বাজারে কিন্তু সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেলেও কিন্তু চালের বাজারের অস্থিরতা কিন্তু কাটেনি। প্রায় এক মাস ধরে আমরা দেখছি যে চালের বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু বেড়েই চলছে। আমরা আজকে সর্বশেষ যে এটি জানতে পেরেছি যে সর্বনিম্ন 55 টাকা কেজিতে চাল বিক্রি হচ্ছে, মোটা যে চালটি রয়েছে, এবং সর্বোচ্চ কিন্তু 80 থেকে 85 টাকা বিক্রি হচ্ছে। যে চিকন মিনিগেজ নাজিসার যে চালটি রয়েছে সেগুলো কিন্তু 80 থেকে 85 টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কিন্তু যার দাম ছিল 70 থেকে 72 টাকা। আমরা চালের বাজারের যে আড়তদাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলছেন যে এই যে কর্পোরেটের যে সিন্ডিকেটের কারসাজি সেটি কিন্তু সরকার দমন করতে পারেনি, যার ফলে কিন্তু তারা আসলে মজুত করে আসলে এই চালের দামটি বাড়িয়ে দিচ্ছে, এবং চালের সরবরাহ, ফলন এবং আমদানি সবকিছু ঠিক থাকলেও কিন্তু এই যে যারা কর্পোরেট ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে মজুত করে এই দামটি বাড়িয়েছেন, এমনটি অভিযোগ করছেন। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু যে সবজির বাজার ছাড়া বাকি যে বাজারগুলো রয়েছে সেই বাজারের দাম বৃদ্ধির কারণে কিন্তু চিন্তায় পড়েছেন এবং কিন্তু তাদের ভিতরে নাভিশ্বাস উঠে যাচ্ছেন। পাশাপাশি তারপরে সরকারের ব্যর্থতাই তারা বারবার তুলে ধরছেন যে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। তার উপরে কিন্তু আবার যে ভ্যাটের যে বিষয়টি, ভ্যাট বসানোতে কিন্তু বাজারের স্বাভাবিক যে চিত্র সেটি কিন্তু আর ধরে রাখা যাচ্ছে না। সেই কারণে কিন্তু ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছে। তারা কিন্তু বারবারই বলছে যে বাজার মনিটরিং জোরদার না করলে কিন্তু এই পরিস্থিতি আরো খারাপ হবে এবং তাদের কিন্তু যে জীবন যে চলাচল এবং জীবন মান সেটি কিন্তু আরো দুর্বিষহ হয়ে পড়বে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছে। আমরা যদি একটু চালের বাজার ছাড়াও অন্য বাজারের কথা বলি, যেমন ডালের বাজারটিও কিন্তু আরেকটা চড়া রয়েছে। আজকে কিন্তু প্রায় কেজিতে 3 থেকে 4 টাকা বৃদ্ধি পেয়েছে ডালের বাজারে। পাশাপাশি তেল আগের দামে বিক্রি হলেও কিন্তু তেলের যে সরবরাহ সেটি কিন্তু কম বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা কিন্তু বলছেন যে তেলের যে সরবরাহ সেটি কিন্তু ঠিকঠাক সব কোম্পানি দিতে পারছে না, ফলে কিন্তু দাম বাড়ার যে একটি ইঙ্গিত, আগে আসলে আপনারা জানেন যে দাম বাড়ানোর আগে কিন্তু এই যে সরবরাহ সংকটের বা ঘাটতির একটা ইঙ্গিত দেয়া সেটি কিন্তু দেওয়া হচ্ছে। পাশাপাশি যদি মশলার বাজার বলি সেটিও কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে, এবং মাছ মাংস বাজারে আমরা দেখেছি সেটিও কিন্তু ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে বলেও ক্রেতারা অভিযোগ করছেন। এছাড়া সবচেয়ে বেশি যে সমস্যাটি হচ্ছে সেটি কিন্তু চালের বাজার, কারণ প্রতিদিনই চাল কিন্তু কেজিতে 1 টাকা 2 টাকা করে বেড়ে গিয়েছে, এবং প্রায় 3 সপ্তাহ ধরে প্রতি কেজি চালের দাম 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। তো সাথে এই ছিল আমার কাছে রাজধানীর বাজারের সবশেষ চিত্র। সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেন্ট মার্টিনে কিংশুক বিচ ভ্যালি ও সাইয়েরি নামে 3টি ইকো রিসোর্টে আগুনের ঘটনায় প্রায় 6 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রিসোর্ট মালিকরা। এই ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে জানায় আগুনে 3টি রিসোর্টের 5.5 কোটি টাকা ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা তদন্ত কমিটির। গেল বুধবার রাতে সাইয়েরি ইকো রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে 3টি রিসোর্ট পুড়ে যায়।
রোহিঙ্গা প্রত্যাবাসন এখন অনেকটাই জটিল হবে বলে মনে করছেন নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকরা। রাখাইন রাজ্যে অস্থিরতার কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ঝুঁকিতে পড়েছে। তাই সীমান্তে সেনাবাহিনী নিয়োগের পাশাপাশি জটিল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিকুল আলমের ক্যামেরায় বিপুল দেব রায়ের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স সশস্ত্র বিদ্রোহী জোট, যার অন্যতম আরকান আর্মি। স্বাধীন আরকান রাজ্য প্রতিষ্ঠায় 2009 সালে সংগঠনটির যাত্রা। 2021-এ অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের আগে থেকেই আরকান আর্মির মজবুত ভিত তৈরি হয়। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত নভেম্বর থেকে জান্তা সরকারের সাথে শুরু হয় লড়াই। জান্তা সেনাদের পরাজিত করে একের পর এক জয় ছিনিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠী। রাখাইন রাজ্য পুরোটাই বিদ্রোহীদের দখলে। তাদের জয় বাংলাদেশের জন্য বড় মাথা ব্যথার কারণ। রোহিঙ্গা প্রত্যাবাসন আর সীমান্ত নিরাপত্তা নিয়ে তাই নতুন করে ভাবতে বলছেন বিশেষজ্ঞরা। আরাকান আর্মির সাথে লড়াই করেছে, তাহলে কিন্তু এই পুনর্বাসন তারা সহজে নিতে চাইবে না। কারণ একটা জিনিস আছে যে একদিকে যেমন মায়ানমারের মূল জনসংখ্যার সঙ্গে রোহিঙ্গাদের একটা বিরোধ ছিল, একইভাবে রাখাইনদের সাথেও কিন্তু এদের খুব সুসম্পর্ক ছিল না। তো এইগুলো এক্সপ্লয়েট হতে পারে ভবিষ্যৎ। বাংলাদেশের যে দ্বিতীয় সমস্যা এখন হয়েছে আমাদের সীমান্ত রক্ষা। বাংলাদেশের অভ্যন্তরীণ যেমন 11-12 লক্ষ রোহিঙ্গা অলরেডি আছে, আরও 70,000-এর মতো অনুপ্রবেশ করেছে। বার্মিজ অংশে যে সীমান্ত, মিয়ানমারের সীমান্ত, সেটা পুরো এখন আর্মির দখলে আছে। তো এটা আমাদের জন্য নিরাপত্তার জন্য একটা বড় সমস্যা হিসেবে আমি মনে করি। আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটলে তা দেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকার অঘোষিতভাবে বিভিন্ন সূত্রের মাধ্যমে তাদের সেটা সামরিক বাহিনী হোক, তাদের যেসব ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল যে উইং আছে, এদের সাথে বাংলাদেশে একটা যোগাযোগ স্থাপন করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ এখন চেষ্টা করবে যেটা রোহিঙ্গা প্রবেশ না করে। আমার মনে হয় সেই জন্য আমাদের বোধহয় কোনো একটা পর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে, যেহেতু আরও যেন রোহিঙ্গা প্রবেশ না করতে পারে। এটি আমাদের লক্ষ্য হওয়া উচিত। মিয়ানমারের রাখাইন রাজ্যে 13 লাখের বেশি রোহিঙ্গা ছিল, যার 10 লাখের বেশি এখন বাংলাদেশে অবস্থান করছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরকান আর্মিদের একক আধিপত্য এখন অনেকটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে বিষয়টি সেটা অনেকটাই এখন ঝুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলছেন, এখন বুদ্ধিমত্তার মধ্যে দিয়ে বাংলাদেশকে আরও সামনের দিকে এগোতে হবে বলে মনে করছেন তারা। বিপুল দেব রায়, RTV, ঢাকা। উত্তরাঞ্চলে অব্যাহত আছে শীতের দাপট। পঞ্চগড়ে কনকনে ঠান্ডা বাতাস আর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঠান্ডার কারণে কৃষকদের মাঠে ফসল উৎপাদনে বিলম্ব হচ্ছে। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.6 ডিগ্রি। চলতি মাসের বাকি দিনগুলোতে এ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয় আবহাওয়া অফিসের। একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গা ফের কমেছে তাপমাত্রা। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.8 ডিগ্রি। কুড়িগ্রামে কিছুটা তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। তীব্র শীতে দুর্ভোগে চরাঞ্চল ও নিম্ন আয়ের শ্রমজীবীরা। দিনাজপুর ও হিলিতে আবারও জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশায় দুপুর পর্যন্ত ঢাকা থাকছে চারপাশ। দুই জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। করোনা মহামারীর পর বিশ্বে এখন নতুন ভাইরাস, দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV। চীন, জাপানের পর পার্শ্ববর্তী দেশ ভারতে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে দেমের সীমান্তেও। সংক্রমণ রোধে ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা ডেস্ক চালু করা হয়েছে। চিকিৎসকরা জানান, এটি জ্বর, সর্দি, কাশির মতো একটি নৈমিত্তিক রোগ, তাই আতঙ্কের কিছু নেই। আখাউড়া থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেন জানাচ্ছেন ইমরুল কায়েস। HMPV ভাইরাস রোধে বাড়তি সতর্কতা নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। পার্শ্ববর্তী ভারত থেকে আগত ভ্রমণপিপাসু বা প্রয়োজনের তাগিদে ছুটে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য পরীক্ষার ডেস্ক চালু করেছে।
বিভিন্ন দেশে আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা ডেস্ক চালু করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ভারত থেকে আসা যাত্রীদের তালিকাভুক্ত করে শরীরে তাপমাত্রা পর্যবেক্ষণ, মাস্ক ব্যবহার, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আমি ভারতের নাগরিক, ভারতের তো আছি, বাংলাদেশে আমার আত্মীয় আছে, এখানে যাব, কিন্তু আমার চেক করছে তারা, আমার সবকিছুই ভালো পাইছে, যার কারণে আমার তারা ছেড়ে দিচ্ছে। আমি ভারতের নাগরিক, আসতে কোনো অসুবিধা হয় নাই। আমার স্বাস্থ্য পরীক্ষা করে আমার কিছু পায় নাই, তার জন্য আমাকে ছেড়ে দিয়েছে। আগে পরীক্ষা হচ্ছে, এবার শরীরের টেম্পারেচার কিরকম আছে এখন পর্যন্ত আমরা 20 জন যাত্রী আসছে, তো এখন পর্যন্ত এই ধরনের কোনো রোগী আমরা পাই নাই। যদি পরবর্তীতে পাওয়া যায় তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইসোলেশনের ব্যবস্থা গ্রহণ করব। HMPV ভাইরাস জ্বর, সর্দি কাশির মতো একটি সাধারণ রোগ। এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ প্রশাসনের। ভাইরাসের কোনো অতিমাত্রায় কোনো প্রকোপ দেখা দেয়, স্বাভাবিকভাবে আশেপাশের কান্ট্রিগুলোতে একটু সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়। সেই হিসাবেই আমাদের বাংলাদেশীয় স্থলবন্দরগুলোতে সতর্কতার অংশ হিসাবে আমরাও এখানে প্রস্তুত আছি। এখানে আমাদের টিম কাজ করছে। স্বাভাবিকভাবে আমরা সেই কোভিডের সময় যে বিষয়গুলো সাধারণ জনগণকে সতর্কতা অবলম্বন করার জন্য বলেছি, যে হাঁচি কাশি ইটিকেট মেনটেন করা, মাস্ক পরিধান করা, হ্যান্ড ওয়াশিং, সারফেস ক্লিনিং, এটার বেলাতেও তাই। তো খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা ইন্ডিয়াতে যাচ্ছে বা ইন্ডিয়া থেকে আসতেছে, প্রত্যেক যাত্রীকে আমরা প্রাথমিক যে স্ক্রিনিং, যেমন তাদের টেম্পারেচার দেখা, তাদের মধ্যে ভাইরাসের উপসর্গ আছে কিনা, সর্দি কাশি আছে কিনা, এগুলো আমরা পরীক্ষা করছি। পাশাপাশি নর্মাল যে এটিকেট, যেমন মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, একজন থেকে একজন নিরাপদ দূরত্বে থাকা, এই স্বাস্থ্য বার্তাগুলো আমরা দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের মেডিকেল টিম আছে, তারা যদি মনে করে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাবে, আমাদের ডাক্তারদের বিশেষজ্ঞ টিম আছে, ওই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। জেলার সিভিল সার্জন এবং উক্ত ডাক্তার হিমেল আখাউড়া টিএসইউ তিনি আসেন, তারা এসে এই ক্যাম্পিংটা উদ্বোধন করেন। ইমরুল কায়েস, RTV। জোড়াতালি দিয়ে চলছে নরসিংদী জেলা সদর হাসপাতালের চিকিৎসা সেবা। প্রতিষ্ঠার পর 100 শয্যায় উন্নীত করা হলেও অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। এছাড়া রয়েছে চিকিৎসক সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব, নেই কোনো অ্যাম্বুলেন্স। দালালদের দৌরাত্মে ভোগান্তি পোহাতে হয় রোগীদের, এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। নরসিংদী থেকে মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ারের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 1962 সালে 10 শয্যা নিয়ে শুরু হয় হাসপাতালটির কার্যক্রম। পর্যায়ক্রমে 2003 সালে 100 শয্যায় উন্নীত করা হয় নরসিংদী সদর হাসপাতালটি, কিন্তু উন্নয়ন হয়নি অবকাঠামোগত। ছাদের প্লাস্টার খুলে পড়ছে রোগীদের গায়ে, এতে আতঙ্কের মধ্যেই চিকিৎসা নিচ্ছেন তারা। দালালের দৌরাত্মে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন অসহায় রোগীরা। হাসপাতালটিতে প্রতিদিন 1800-র বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। তারপরও চিকিৎসক সহ বিভিন্ন পদে আছে জনবল সংকট, রয়েছে আধুনিক যন্ত্রপাতির অভাব। একমাত্র অ্যাম্বুলেন্সটি অকেজু থাকায় কোনো সেবাই পাচ্ছেন না রোগীরা। এটার জন্য একটু আতঙ্কের ভিতরে আছি। 4-5 দিন আগে একজন বয়স্ক মহিলা, শ্বাসকষ্ট মহিলা দাঁড়াইয়া ছিল, অল্পের জন্য মানে ছাদ থেকে প্রথম একটু ধুলা পড়ছে, পরে খাস করে বড় একটা ধরনা পড়ছে। তার লাগা ধরে নেন দি 3টা ওষুধ লাগে, আর ধরেন 4টা ওষুধ বাইরে থেকে কিনে লাগে আছে, কিন্তু দেয় না, বুঝছেন। আমার বাবুর জন্য ওষুধ নেব, আর বলতে শিশুদের কোনো ওষুধ না হাসপাতালে, তেমন একটা কেয়ারই করে না। আমরা রুগী নাকি সরকারি হসপিটাল, সরকারিভাবে এরা চিকিৎসা করতে, মানে এরা কোনো তাৎক্ষণিক চিকিৎসা পর্যায়ে নিতে চান। আমাদের অসুবিধা, আমরা ওষুধ ঠিক মতন পাচ্ছি না, যা আসছে একদিন দিয়ে হারা সব এটা পরের দিন বলতেছে না। এই ওষুধটি দেয় সবটি এনে পাওয়া যায়, হারা দিচ্ছে না। অবকাঠামো উন্নয়ন না হওয়ায় চিকিৎসা ব্যাহত হওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমাদের সদর হাসপাতাল তো প্রতিনিয়ত রোগী খালি বাড়তেছে, রোগীর চাপ এখানে প্রচুর বেশি। আমাদের প্রতিদিনই মোট প্রায় 2000 থেকে 2500 রোগী দেখা হয়। তার মধ্যে আমাদের শিশু রোগী প্রায় 200, প্রতিদিন 200 রোগী দেখি আমরা। এবং এত চাপের ভিতরে আমরা রোগীদের যতটুকু পারি আন্তরিকতার সাথে দেখি এবং যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করি। লোকবলও অনেক সংকট, বিশেষ করে দেখা যায় যে সিকিউরিটি এবং আমাদের যে অ্যাটেন্ডেন্স, ওই লোক খুবই কম। এবং এই জন্য বিভিন্ন সময় আবার প্রতিদিনই দেখা যায় যে এখানে বিভিন্ন অকারেন্স হচ্ছে, যে চুরি টুরি হচ্ছে। এটা আমরা মানে একটা আনএক্সপেক্টেড ঘটনা হয়ে যাচ্ছে। এই হসপিটালটা ছিল 1962 সনের তৈরি। তো 62 সনে যখন 10 শয্যা বিশিষ্ট হসপিটাল ছিল, তখন যে অবকাঠামো ছিল ওই অবকাঠামোর মধ্যে আমরা এখনও আছি আর কি। যার ফলে হচ্ছিল গিয়ে 2003 সনে যখন এটা 100 শয্যায় রূপান্তরিত হলো,
তখনও কিন্তু আমাদের কিন্তু মানে স্ট্রাকচারাল তেমন কোনো ডেভেলপ হয় নাই, যার ফলে হচ্ছে কি এই হসপিটালের মানে এই 100 শয্যার যেই আমাদের যে কষ্ট হচ্ছে যে রুগীদের মানে যে পরিমাণ রুগীরা 100 শয্যা থেকে যেই পরিমাণ সাপোর্ট নেওয়ার কথা ওরকম সাপোর্ট আমরা হয়তো তাদেরকে দিতে পারতেছি না। কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু অনেক সার্ভিস, কিন্তু এত সার্ভিস দেওয়ার পরেও হচ্ছে দেখা যাচ্ছে কি আমাদের হচ্ছে ওই যে জায়গার সংকটের কারণে রুগীরা হয়তো এরকম স্যাটিসফাইড থাকে না আমাদের উপরে। অনেক রুগী আমাদের এখানে প্রতিদিন আউটডোরে রুগী হয় ধরেন 1200 থেকে 1600-1800 রুগী হয়। তো এত রুগীর যে চাপ, এই রুগীগুলি টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয়, এরপর ডাক্তার দেখায়, তারপর হচ্ছে আবার হচ্ছে এখানে আমাদের এখানে প্যাথোলজি সার্ভিসে প্যাথোলজি করতে হয়, হয়তো যদি প্রয়োজন পড়ে তাহলে তারা এক্সরে করতে হয়, প্রয়োজনে তার গিয়ে ইকোকার্ডিওগ্রাম করতে হয়। এই সার্ভিসগুলি তার নিতে হবে। এই অল্প সময়ের মধ্যে এরকম চাপাচাপির মধ্যে এই সার্ভিসগুলি হয়তো তার নিয়ে এসে গিয়া পুরা সিস্টেমটা একসঙ্গে কাভার করে যেতেও হয়তো তার অনেক সময় একদিন এসে পারেও না দালাল শ্রেণীটাকে উৎখাত করার জন্য, কিন্তু হয়তো অনেক অংশে পারলেও অনেক সময় পারা যাচ্ছে না, কারণ দালালরা বেশিরভাগ হচ্ছে এদের একটা বিশাল একটা নেটওয়ার্ক সৃষ্টি করে বসে আছে দেখা যায়। মানুষের ভোগান্তি কমাতে ও সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি রোগী ও এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV। চাঁদপুর শহরের স্বর্ণখোলা এলাকার আবর্জনা স্তূপে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। তারা জানায় সেখানে প্রতিদিন পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলা হয় এবং এলাকাতেই পোড়ানো হয়। এতে পুরো শহরে রোগের জীবাণু ছড়িয়ে পড়ছে, ফলে স্বাস্থ্য ঝুঁকিতে শহরের বাসিন্দারা। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর তথ্যছবিতে জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। চাঁদপুর শহরের সবচেয়ে বড় ময়লার ভাগার স্বর্ণখোলা এলাকায় প্রতিদিন সকাল থেকেই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন বাসাবাড়ি, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানের ময়লা সংগ্রহ করে এখানে নিয়ে আসে। চাঁদপুর পৌরসভার হিসাব অনুযায়ী গড়ে 20 টন ময়লা আবর্জনার স্তূপ হয় স্বর্ণখোলার এই মাঠে। স্থানীয়রা জানায় খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব ময়লা আবর্জনা খাচ্ছে গরু, ছাগল, কুকুর, বিড়াল ও নানা জাতের পাখি। এতে খুব সহজেই পুরো শহরে রোগের জীবাণু ছড়িয়ে পড়ছে। এছাড়া ময়লার দুর্গন্ধ ও ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে শহরের বাসিন্দারা। শহরের সকল ময়লা এইখানে ফালানো হয়, প্রত্যেকটা মুহূর্তে আমরা দুর্গন্ধে থাকি। ময়লাতে যে কে আগুন ধরায় দেয় বা কখন আগুন ধরায় দেয় কেউ বলতেও পারে না, কিন্তু 24টা ঘন্টা আগুনটা জ্বলতেই থাকে। আমরা দেখি যে সবসময় ধোঁয়া উঠে, এখন ধোঁয়াটা কই থেকে আসে, কে লাগায়, এটা কেউ দেখতে পায় না। উত্তরের বাতাস দিকে উত্তরের দিকে গন্ধ থাকে, দক্ষিণের বাতাস থাকলে দক্ষিণে গন্ধ আসে। ধোঁয়া আছে না, ধোঁয়া দেয়, এখন কে বা কারা লাগায় ধোঁয়া এটা কিন্তু বলতে পারে না কেউ। বিকালে 5টার পরেতে এই ধোঁয়া আরম্ভ হয়, পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। এখান থেকে একদম বাস স্ট্যান্ডের ওই মাথা পর্যন্ত পুরা অন্ধকার, ওই পরিবেশ দূষিত, মনে করেন শ্বাসকষ্টের মতো বাড়ি যায়, আপনার নাকের নিঃশ্বাসটা না জানা এরকম অবস্থা হয়ে যায়। এখন আমার মনে হয় যদি এখান থেকে এটা সরাই নেয় তাহলে উত্তমভাবে মানুষও কিছু রক্ষা পাবে। মানে শহরের যত ময়লা আছে সবাই না স্বর্ণখোলা ফালায়, দুটা পরিবেশ দূষিত হয়ে যায়, আমরা এখানে থাকতে পারি না। এখানে কোনো মানুষ চলাচল করতে পারে না, ধোঁয়ার জন্য হাড়ের রুগীরা কোনো বাঁচতে পারতেছে না। তারপরে বাসা বাড়ির থেকে সন্ধ্যার পরে কোনো লোক বাইরেতে পারতেছে না, এবং মানুষের খুবই দ্রুত এই ময়লা এখান থেকে অন্য জায়গায় ফেলানোর ব্যবস্থা করুক। তবে চাঁদপুর জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ বলছে শিগগির ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়া হবে। ভাবা হচ্ছে উন্নত বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও। কিভাবে এটাকে আরো উন্নত করা যায় সেই জন্য আমরা পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সাথে আমরা আলাপ করেছি এবং ওনারা একটা প্রজেক্ট নেওয়ার জন্য আমাদের এখানে সব ধরনের সার্ভে কাজ কমপ্লিট করেছে। তাছাড়া এখানে একটা ইদানিকালে একটা খুব সমস্যা হয়, সেটা হলো ধোঁয়া। ওই যে নিচে আপনার গ্যাস জমে সেখান থেকে ধোঁয়া এবং আগুনের সৃষ্টি হয়, সেটার জন্য আমরা ইতিমধ্যে 2বার পানি দিয়ে এটাকে আমরা নিবারণের চেষ্টা করেছি, কিন্তু তাতেও আসলে কোনো ইয়ে হচ্ছে না। আমরা এখন অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ডাম্পিং স্টেশনটা আছে, এটা শহরের মাঝখানে আছে, এতে অনেক সময় জনদুর্ভোগ হয়, বিশেষ করে যেহেতু চারপাশে আবাসিক এলাকা আছে। আমরা এটা নিয়ে উদ্যোগ গ্রহণ করেছি, খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই চাঁদপুর পৌরসভার যে ডাম্পিং স্টেশনটা যেটা শহরে আছে সেটা সেখান থেকে আমরা সরিয়ে শহর থেকে একটু দূরবর্তী কোনো স্থানে নিয়ে যাব। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় চাঁদপুর শহরের স্বর্ণখোলার বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, RTV। দিনাজপুরের ঘোড়াঘাটের যুবক বদরুল আলম কমলা চাষ করে সফলতা পেয়েছেন। তার বাগানে কমলা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে আশেপাশের জেলায়। অনেকেই বাগানে আসছে কমলা কিনতে, কেউ দেখে এ চাষে উদ্বুদ্ধ হচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি আনতে এ ধরনের উদ্যোগে সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় কৃষি কর্মকর্তা। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ।
দিনাজপুর ঘোড়াঘাটের শিক্ষিত বেকার যুবক বদরুল আলম কৃষিতে ডিপ্লোমা করেও চাকরি না পাওয়ায় হতাশায় দিন কাটছিল তার। পরে নিজের জ্ঞান ও পরামর্শ নিয়ে 4 বছর আগে নিজের 4 বিঘা জমিতে গড়ে তোলেন কমলা বাগান। প্রথমবারেই সফলতা আসায় তাক লাগিয়েছেন তিনি। তার সাজানো বাগানে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের অসংখ্য কমলা। এখানে দার্জিলিং, চায়না, ভুটান সহ বেশ কয়েকটি জাতের 400 গাছ রয়েছে। 6 লাখ টাকা খরচ করে এখন তিনি প্রতি মৌসুমে ফল বিক্রি করছেন 10 থেকে 12 লাখ টাকা। প্রতি গাছ থেকে বিক্রি করব 15 থেকে 20 কেজি ফল আছে, এগুলো প্রায় 3000 টাকার মতো সেল করব। তো এইবারে আমার মোটামুটি একটা ভালো বেনিফিট হবে। প্রতিদিন আমাদের এখনো হিসাব পাতি করে আসছে ভাই প্রায় 12,000-15,000 টাকা করে দিন ইনকাম সেল হচ্ছে এখান থেকে। ঔষধ পানি এইগুলো দিচ্ছি, খুব আমাদের পরিবার চলতেছে এই কাজ করে। অনেকেই তার বাগান দেখতে এসে কমলা কিনছেন, কেউ কেউ বাগান করতে আগ্রহ প্রকাশ করছেন। তো আসে দেখলাম অনেক সুন্দর একটা জিনিস এটা করছে, এজন্য অনেক ভালো। এটা হচ্ছে কমলা বাগানে আসছি আর কি, আমাদের বুলুবাক্য কমলা বাগান দিছে, অনেক সুন্দর লাগতেছে। কোনো ফরমালিন নাই, নিজের চোখে দেখতেছি আমরা সবকিছু। মানে বাগানে আইসা ফলটা ছিঁড়তেছি, আমরা এখান থেকে নিতেছি। আসলে স্থানীয়ভাবে যে বাংলাদেশে কমলা চাষ হয় এই প্রথম দেখলাম যে আমাদের এই ঘোড়াঘাটের মাটিতে এত সুন্দর এই কমলা হবে, আমরা কখনো কল্পনা করতে পারি নাই। পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা কমে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। অন্যান্য সময়ের তুলনায় এখন প্রায় আমাদের 10 হেক্টরের বেশি, যেটা প্রায় 30 একরের বেশি আমাদের বর্তমানে কমলার বাগান আছে, এবং কৃষকরা এই ফসলে অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ করে তারা খুশি, এবং এই ফসলের চাষাবাদ দিনে দিনে বাড়ছে। উপজেলা জুড়ে প্রায় 30 হেক্টরে কমলা বাগান রয়েছে বলেও জানান তিনি। রেজওয়ান শরীফ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।